কখনো কি ভেবেছেন এমন কি কোনো সাম্রাজ্য ছিল যার শাসন আমলে সূর্য কখনো অস্ত যেত না, যে সাম্রাজ্য শুধু সীমান্ত নয়, ছড়িয়ে পড়েছে মগজে, মনে, সংস্কৃতিতে, হাজার হাজার মাইল দূরের মানুষের জীবনধারায়। একটি সাম্রাজ্য যেটি শাসন করেছে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ ভূখণ্ড এবং 3 ভাগের 1 ভাগ মানুষকে। ভারতবর্ষের বাণিজ্য কুটির স্থাপন করে তারা কিভাবে বাংলার মসনদে বসেছিল তা কম বেশি আমাদের সকলেরই জানা। পুরো পৃথিবীর এক মহাদেশ থেকে আর এক মহাদেশ চষে বেড়ানো ব্রিটিশ সাম্রাজ্যের জানা অজানা ইতিহাস নিয়েই থাকছে আজকের এই পর্বটি, যার নাম ব্রিটিশ সাম্রাজ্য। কিন্তু জানেন কিভাবে সব বাণিজ্য কুটির থেকে শুরু করে এই সাম্রাজ্য হয়ে উঠেছে দানবীয় এক রাজনৈতিক এবং সামরিক শক্তি? আজকে আমরা জানব উপনিবেশিক শাসনের এক রক্তাক্ত ইতিহাস এবং আলো আধারের সেই ব্রিটিশ সাম্রাজ্যের আদ্যপান্ত। 1913 সাল নাগাদ ব্রিটিশ সাম্রাজ্যের শাসন ছিল প্রায় 412 মিলিয়ন মানুষের উপর, যা তখনকার জনসংখ্যার প্রায় 23%। সে সময় পুরো দুনিয়ার 35% জিডিপি এই ব্রিটিশরাই নিয়ন্ত্রণ করত। বিভিন্ন উপনিবেশে তাদের প্রতিষ্ঠিত বাণিজ্য কুটি এবং শিল্প কারখানা থেকে উৎপন্ন পণ্য পৌঁছে যেত পৃথিবীর চারিদিকে। বিশ্ব অর্থনীতির 27% রপ্তানির একচেটিয়া তখন নিয়ন্ত্রণ ছিল এই ব্রিটিশদের হাতে। সাম্রাজ্যটি 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্ব অর্থনৈতিক শক্তির ক্ষমতায় ছিল এবং তারা ভূমিকা পালন করত। তখন একটি কথা প্রচলন ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। ওই সাম্রাজ্যের বিস্তার এতটাই ছিল যে সাম্রাজ্যের এক অংশ যখন সূর্যাস্ত হতো, আর এক অংশের আকাশে সূর্য তখন ঠিকই অবস্থান করত। বলা বাহুল্য, ব্রিটিশ সাম্রাজ্য সমগ্র বিশ্বের সমাজ, শিল্প, সংস্কৃতি এবং মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিল। যে সমস্ত দেশ যুক্তরাজ্য দ্বারা শাসিত বা নিয়ন্ত্রিত হচ্ছিল, তারা সবাই মিলে তখন গঠন করেছিল ব্রিটিশ সাম্রাজ্য। অস্ট্রেলিয়া, কানাডা, ভারত এবং আফ্রিকার বিশাল অংশ সব মিলিয়ে তাদের উপনিবেশ বা কলোনি ছিল। তারা যেভাবে উপনিবেশগুলোকে আধুনিকতার ছোঁয়া দিয়েছিল, ঠিক তেমনই তারা ছিল শোষণ ও নিপীড়নের চ্যাম্পিয়ন। চলুন এবার জেনে নেওয়া যাক এই সাম্রাজ্যের উত্থান সম্পর্কে। দ্বীপরাজ্য ব্রিটেনের ভৌগোলিক অবস্থান এবং অন্যদের সাথে সীমানা এমন ছিল যে খুব সহজে শত্রুদের দ্বারা আক্রমণের ভয় ছিল না। ইংল্যান্ড এমন কিছু উপনিবেশ চেয়েছিল যা দিয়ে তারা চিনি, ধাতু ও তামাকের মতো মূল্যবান উপকরণ সরবরাহ করতে পারবে। 1600 শতকের দিকে ব্রিটেনের বাইরে বসতি স্থাপন করা শুরু করে এবং 1700 শতকের দিকে ব্যাপক সমুদ্র অভিযানের কল্যাণে নতুন নতুন দেশ আবিষ্কার এবং বসতি স্থাপনের পালে জোর হাওয়া দিয়েছিল। এই একই ধারাবাহিকতায় আমেরিকার ওয়েস্ট ইন্ডিজে বসতি স্থাপনের মধ্য দিয়ে সাম্রাজ্যটির উত্থান শুরু হয়। 1603 সালে স্কটল্যান্ডের রাজা 6ষ্ঠ জেমস ইংল্যান্ডের সিংহাসনে বসে। 1707 সালে উভয় দেশের উত্তর আটলান্টিক মহাসাগর এবং ইংল্যান্ডের উত্তর সাগরের মধ্যে তাদের বাণিজ্য সীমানা ভাগ করে নেয়। তৈরি হয় শক্তিশালী নৌবহর। দুঃসাহসিক সমুদ্র অভিযানের জন্য এই নৌবাহিনী ব্রিটিশদের বাড়তি সুবিধা দিয়েছিল। বলা যায় রাজকীয় এই নৌবাহিনীর শক্তি ব্রিটিশদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল। হেনরি অষ্টমের সময় ইংল্যান্ড রাজ্যকে একটি সাম্রাজ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1700 শতকের শুরুর দিকে ব্রিটেন আক্ষরিক অর্থে একটি সাম্রাজ্যের আকার ধারণ করতে শুরু করে। 1586 সালে বিখ্যাত অভিযাত্রী স্যার ওয়ান্ডার জেলে ভার্জিনিয়ার রোয়ানক নামক স্থানে একটি ইংরেজি বসতি গড়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তিনি ব্যর্থ হন। পরে 1607 সালের দিকে ক্যাপ্টেন জন স্মিথ ভার্জিনিয়ার জেমস টাউনে প্রথম স্থায়ীভাবে ইংরেজ উপনিবেশ প্রতিষ্ঠা করেন। এভাবে ব্রিটেনের মানুষ নিজেদের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপনের মাধ্যমে উপনিবেশিক যুগে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে শুরু করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের উত্থানের পর থেকেই এই নাটকীয় বিস্তারের শুরু হয়। সমুদ্র অভিযান এবং বাণিজ্য গতি বিশেষ অঞ্চলের দখল নিতে তাদের সুবিধা দিয়েছিল। 1500 শতকের শুরুর দিকে এই উপনিবেশ যুগে ব্রিটিশদের প্রতিদ্বন্দ্বিতা তখন কম ছিল না। কলোনি স্থাপনের প্রতিযোগিতায় ডাচ, পর্তুগিজ বা স্প্যানিশদের সাথে ব্রিটিশদের নিয়মিত তখন যুদ্ধে জড়াতে হয়েছিল। যাই হোক, 1700 এবং 1800 শতকের দিকে ব্রিটিশ সাম্রাজ্য উত্তর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো প্রধান উপনিবেশগুলো লাভ করে, যা আজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ নামে পরিচিত। স্থানটির জলবায়ু চিনি ও তামাকের মতো ফসল চাষের জন্য উপযুক্ত ছিল। উত্তর আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোতে বসতি স্থাপন এবং স্টক কোম্পানিগুলো প্রতিষ্ঠা তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ক্যারিবিয়ানদের আশীর্বাদে ইংল্যান্ড পেয়েছিল এক সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিবেশ।
1800 শতকের দিকে ব্রিটিশদের নৌবাহিনী আকাশচুম্বী এবং ঈর্ষা করার মতো অবস্থানে পৌঁছে গিয়েছিল। বিভিন্ন ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে থাকে বিপুল পরিমাণ অর্থ এবং জাহাজ এবং বিভিন্ন বন্দরে। একসময় ব্রিটিশদের মাঝে এক অদ্ভুত ধারণার জন্ম নেয়। তারা ভেবেছিল এই সমুদ্রই তাদের ভাগ্য বদলাতে পারে। ফলস্বরূপ তারা বিভিন্ন স্তরের সমুদ্র অভিযানের মাধ্যমে তাদের বাণিজ্য ক্ষেত্রগুলো বিস্তার করতে থাকে। যদিও এক পর্যায়ে ব্রিটিশরা শুধু ব্যবসা বাণিজ্যের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখতে পারেনি। ব্রিটিশ জয়েন্ট স্টক কোম্পানিগুলো উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে বাণিজ্য করতে গিয়ে একটা সময় তারা অঞ্চলগুলো নিজেদের দখলে নিয়ে নেয়। সাফল্যের সাথে উত্তর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন জায়গা তাদের উপনিবেশ গড়ে তোলার কারণে তারা আরও শক্তিশালী হতে থাকে এবং ব্যবসায়িক অবস্থান এবং অর্থনৈতিক সফলতা আরও বাড়তে থাকে। উপনিবেশগুলোতে পণ্য আমদানি করা হতো সরাসরি গ্রেট ব্রিটেন থেকে এবং রপ্তানিকৃত পণ্যগুলো চলে যেত ব্রিটিশ বাজার হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ভারতবর্ষের মশলার প্রতি আকৃষ্ট হয়ে তারা মুঘল সাম্রাজ্যের অনুমতিক্রমে এদেশে বাণিজ্য কুটির স্থাপন করে। কিন্তু মশলার পাশাপাশি তাদের বাণিজ্য ধীরে ধীরে জায়গা নিতে থাকে সিল্ক, তুলা, চা, আফিন প্রভৃতির উপর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে 1757 সালে সুকুশলে কীভাবে মুঘল বাংলা দখল করেছিল এবং অত্যাচারের এক নতুন অধ্যায় সূচনা করেছিল তা কম বেশি আমাদের সকলেরই জানা। পরবর্তী টানা 200 বছর ভারতবর্ষে চলেছে ইংরেজদের লুটতরাজ। তবে শিক্ষা, যাতায়াত থেকে যোগাযোগ সকল ক্ষেত্রে তাদের আধুনিক শাসন ব্যবস্থা প্রয়োগ করে তারা বহুদিন টিকে থাকতে সহায়তা করেছিল। তবে এক গবেষণায় উঠে আসে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলের মানুষের উপর বারবার দুর্ভিক্ষ নেমে এসেছিল। ব্রিটিশ শাসনের পরিসমাপ্তি ঘটে 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষের মধ্য দিয়ে। রাজস্ব আদায় সহ বিনা শুল্কে বাণিজ্য ব্রিটিশদের আঙ্গুল ফুলে কলাগাছ বানিয়ে দিয়েছিল। বিখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ড্যাম রিম্পলের গবেষণা মতে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠা হয় তখন বিশ্ব জিডিপিতে ব্রিটেনের অবদান ছিল মাত্র 1.8% এবং ভারতের তখন অবদান ছিল 22.5%। ব্রিটিশরা ক্ষমতায় আসার পর এই হার পুরোপুরি উল্টোর দিকে মোড় নেয়। কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণাপত্রে অর্থনীতিবিদ উৎসেব পাটনায়ক জানায় 1765 থেকে 1938 সাল পর্যন্ত ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সময়কালীন অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রায় শূন্যের কোঠায় চলে গিয়েছিল। অর্থনৈতিক অবস্থা সবসময় অনিশ্চয়তার দিকে ছিল। তবে ব্রিটিশরা কৃষিক্ষেত্রে ভয়াবহ বঞ্চনার ফলে লাখ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে ফসল উৎপাদন ছিল একদম শূন্যের কোঠায়। দেশের কৃষি অর্থনীতি বেশিরভাগ সময় ধরে রাখা সম্ভব হয়নি। এতে দুর্ভিক্ষের পরিমাণ বহুগুণে বেড়ে যায়। বারবার দুর্ভিক্ষের কারণে প্রাণহানিতে লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। একটা পর্যায়ে ইংরেজদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে ওঠে। যেখানে তাদের শাসন ব্যবস্থা অব্যাহত ছিল সেখানে স্থানীয় ভাষা ও শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ ছিল না। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলোর মূল ভিত্তি ছিল ইংরেজ শাসন এবং ইংরেজি ভাষা শিক্ষা। দেশের নাগরিকদের প্রতি তাদের কোনো সহানুভূতি ছিল না। সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের চলার পথে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল দিন দিন। ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সূচনা হয় 20 শতকের মাঝামাঝি থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। বিশ্বব্যাপী স্বাধীনতার আন্দোলন শুরু হয় বিভিন্ন উপনিবেশগুলোতে। ভারত, আফ্রিকা ও ক্যারিবিয়ান উপদ্বীপগুলো অনেক উপনিবেশ স্বাধীনতার জন্য লড়াই শুরু করে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশ সাম্রাজ্যের অবক্ষয় হতে শুরু করে। শেষ পর্যন্ত 1957 সালে হংকং ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে। এভাবে ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটে। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের অধঃপতনের সূচনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই। আর প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে যদি আপনারা আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে আসতে পারেন, কারণ 2 পর্বের এত ডিটেলস এবং ইনফরমেটিভ এবং রোমাঞ্চকর ভিডিও বাংলা ভাষায় আর কোনো ইউটিউব চ্যানেলে আপনি পাবেন না। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এক সময় যেই সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যেত না, আস্থা শুধু ইতিহাসের পাতায়, কিন্তু এর ছায়া রয়ে গেছে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, অর্থনৈতিক, আইন আদালত, এমনকি আমাদের চিন্তাধারায় এবং মনে। আপনি কি মনে করেন এই ইতিহাস ভুলে যাওয়া উচিত, নাকি এর থেকে শিক্ষা নেওয়া উচিত কীভাবে বিশ্ব শাসন করতে হয়? কমেন্টসে জানান আপনার মতামত। ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ আমরাই তো আছি ইতিহাসকে জীবন্ত করে তুলতে।